আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সবাইকে আজকে শুক্রবার জুমার দিন, জুমা মুবারক। তো আলহামদুলিল্লাহ দেখতে ফুলকপিগুলি খাওয়ার উপযুক্ত প্রায় প্রতিটা গাছই হয়ে যাইতেছে। তো যাই হোক আজকে থাম্বনেল যেমনটা দেখছেন, তো আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ যেমনটা থাম্বনেল আজকে বলছি যে এখনই আরো কিছু গরমের বীজ আমরা লাগিয়ে দিতে পারি। তো আজকে যে বীজটা লাগাবো আজকেও কিছু বীজ বপন করব। চারাও রোপণ করব। তো সেটাই শেয়ার করব। তো যেহেতু গরম, জানুয়ারি মাস প্রায় শেষ। এখন কিন্তু মোটামুটি ভালোই গরম লাগে। তো দুপুর ১১টা ১১:৩০ বাজে আসলে বাগানে বোঝা যায় যে রৌদ্রে কিন্তু তাপ আছে মোটামুটি। তো যাই হোক তার আগে একটু কাজ করে নেই। তো এই যে আমি সবসময় বলি যে আপনাদেরকে প্রতিটা টবের সাথে মাটির সাথে চায়ের পাতা মিশানোর জন্য। দেখুন এখানে আজকে আমার প্রায় ৩ প্যাকেটের মতো চা পাতা আছে। তো সেগুলি আজকে আগে একটু শুকিয়ে নিব। তো না শুকালেও হয় কিন্তু শুকিয়ে নিলে কি একটু ভালো হয়। মানে চা পাতাটা একটু ঝরঝরা হয় আরকি। যদি আপনি এভাবে এনে ৪-৫ দিন ৫-৬ দিন রেখে যদি মাটির সাথে যদি মিশিয়ে দেন, তাহলেও পারবেন। মিশিয়েও আপনি মাটির সাথে কয়েকদিন রেখে দিতে পারবেন। আবার যদি চান যে না, অ্যা একটু রোদ্রে শুকিয়ে নিই তাও ভালো হয়। কারণ এখন যেহেতু একটু বৃষ্টি কম আছে, তো যদি কেউ এরকম চা পাতা ব্যবস্থা করতে পারেন তাহলে দেখা যায় কি যখন এভাবে রৌদ্র দিয়ে যদি একটু শুকিয়ে আমরা কিন্তু আমাদের গরমের জন্য কিন্তু যে বেডগুলা রেডি করব তার জন্য কিন্তু আমরা কিন্তু রাখতে পারি। কারণ যেহেতু এখন বৃষ্টি নাই, তো যখন তখন আর বৃষ্টি হবে না। তো একটু নিশ্চিন্তায় কিন্তু এগুলো কিন্তু একটু শুকানো যায়। আর কয়েকদিন পরে দেখা যাবে যে তখন এই বৃষ্টির সময়টা এসে পড়বে। তো দেখা গেল রোদ সকালের দিকে যদি রোদও থাকে, তো দেখা যায় আবার ২-৩ ঘন্টা ৩-৪ ঘন্টা পরে আবার হঠাৎ করে বৃষ্টি আসে তখন আবার কিন্তু আমাদের কিন্তু খুব কষ্ট হয়ে যায়। এগুলা কিন্তু দৌড়াদৌড়ি করতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি আমাদের যাদের সম্ভব এরকম চা পাতা এনে আপনারা একটু রোদ্রে শুকিয়ে রেখে দিবেন। তাহলে কিন্তু দেখা গেল যে আমাদের অনেকটা কাজ এগিয়ে গেল। আর এখানে যেহেতু আমার ৩ টা প্যাকেট, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এরকম ৩ টা প্যাকেট আপনারা কয়টা টবে দিতে পারবেন। যে এরকম যেহেতু ফলের ক্যারেট গুলি আছে, তো এরকম একটা ক্যারেটের মধ্যে এরকম ১ প্যাকেট চা পাতার সাথে মিশালেই কিন্তু হয়ে যায়। তো প্রতি বছরই কিন্তু আমি কিন্তু এগুলোর সাথে চা পাতা মেশাই। আ মানে বছরে ২ বার আমার মেশানো হয়। একবার শীতের সময়, একবার গরমের সময়। তো আলহামদুলিল্লাহ দেখেন ফলন তো আপনাদের চোখের সামনে সবসময় আমি দেখাই যে আমার গাছে কিরকম ফলন। বাগান যদিও বা আমার ছোট, তাও কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু সন্তুষ্ট আল্লাহ পাকের কাছে যে মোটামুটি খুব সুন্দর কিন্তু এখান থেকে আমি ফলন পাই। তো সেটা কিন্তু শুধু এই চা পাতা আর এই সবজির খোসা ভিজানো পানি আর সরিষার খোল এগুলোই কিন্তু আমি ব্যবহার করি। তো যাই হোক আজকে কিছু বীজও বপন করব। তো চলুন দেখি আজকে কি বীজ বপন করি সেটাই শেয়ার করি। তো এরকম যদি আপনারা ছোট কাপগুলি ব্যবস্থা করতে পারেন। ব্যবস্থা অবশ্য করা যেগুলি বিক্রি করে বা এরকম আছে প্লাস্টিকের যেগুলি ছোট এগুলোতে কিন্তু চারাগুলা রেডি করলে কিন্তু একটু ভালো হয়। টবও সরাসরি রেডি করতে পারবেন। কিন্তু এভাবে করলেও কিন্তু ভালো হয়। তো রুট গুলি আর তেমন একটা নষ্ট হয় না। তো আমি টবের মধ্যেও ডিরেক্টলিও দিয়ে দিই আবার এভাবে করেও চারা করি। তো আজকে কিছু ঢেঁড়সের বীজ লাগাবো বা ভেন্ডির বীজ। এগুলি আমার নিজের হাতে তৈরি করা বাগান থেকে। কারণ যখন আপনারা গাছের সবজি লাগাবেন, লাগানোর পরে যে সবজিটা দেখবেন ১ম সবজিটা কিন্তু খুব সুন্দর বড় হয়। যে সবজিটা ১ম লাগাবে হবে, যদি দেখেন যে না আলহামদুলিল্লাহ সবজিটা খুব সুন্দর হইছে, তো চেষ্টা করবেন সেই সবজিটাই আপনারা বীজ রেখে দেওয়ার জন্য। কারণ জাত ভালো হলে কিন্তু পরবর্তীতে যে গাছগুলি ওঠে সেগুলো কিন্তু খুব সুন্দর হেলদি হয়ে ওঠে। তো আমার বাগান থেকে আমি প্রায় ২-৩ টা ঢেঁড়স এভাবে করে বীজ রেখে দিছি। তো এবার মোটামুটি আলহামদুলিল্লাহ একটু বেশি করেই ঢেঁড়সের গাছ লাগানোর চিন্তাভাবনা আছে। কারণ ঢেঁড়স গাছ একটু বেশি করে লাগাতে হয়। আর যদি ৩ টা ৪ টা বা ৪-৫ টা থাকে তাহলে দেখা যায় কি যেহেতু ঢেঁড়স ১ টা ২ টা করে বড় হয়, সবগুলো একসাথে বড় হয় না। তো ৪-৫ টা ৬-৭ টা গাছ যদি আমাদের যাদের ছোট বাগান তারা আমরা যদি রাখতে পারি, মোটামুটি সেখান থেকেও কিন্তু ভালো ঢেঁড়স ইনশাআল্লাহ আশা করি পাওয়া যাবে। আর যাদের বাগান বড় তারা তো চাইলে অনেকগুলি গাছ লাগাতে পারেন। তাদের তো কোনো সমস্যাই নেই। তো আলহামদুলিল্লাহ আমার মতো যাদের ছোট বাগান আপনারা যদি বেশি না ৭-৮ টা বা এরকম ৬-৭ টা গাছ লাগাতে পারেন একটু ভালো জাতের, তাহলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু মোটামুটি একটা ফলন সেখান থেকে কিন্তু আপনারা পাবেন।
আর নিজের বাগানের বীজ যদি হয় তাহলে তো আরো কোনো টেনশনই থাকে না। কারণ বীজটা ভালো না খারাপ সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন বা জাতটা কেমন সেটাও আপনি বুঝতে পারবেন। তো যখনই আপনারা গাছে সবজি লাগাবেন, যখন দেখবেন যে যে জাতের গাছটা আপনাদের কাছে সবজিগুলা ভালো হয়, তখনই চেষ্টা করবেন সেখান থেকে বীজ রেখে দেওয়ার জন্য। আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছুর বীজ আমার নিজের বাগান থেকে আমি রাখি, যেগুলো রাখা সম্ভব। যেমন লাউ, চাল কুমড়া এগুলি ছাড়া মোটামুটি এগুলি আমি রাখি না। এছাড়া ছোটখাটো যত বীজ আছে, করলা, সিম, টমেটো, তারপর হচ্ছে ঢেঁড়স, ডাঁটা, এই ধরনের যে বীজগুলি আছে যেমন চিচিঙ্গা, এগুলি সবই আলহামদুলিল্লাহ কিন্তু আমার বাগানের বীজ, আমার নিজের হাতেই বীজ তৈরি করা। তো যাই হোক এভাবে করে আপনারাও বীজ লাগিয়ে দেন। তো আশা করি কয়েকদিনের মধ্যে গাছগুলো উঠে যাবে। আর এখানেও আজকে একটা চারা লাগিয়ে দিব। আমার কিছু মরিচের চারা রেডি করা আছে। তো সেখান থেকে আজকে আগেও ২ টা চারা লাগিয়ে দিছি। তো আজকেও একটা চারা লাগিয়ে দেব। মরিচের এই গাছগুলো কিন্তু দান্না মরিচ খুবই বড় হয়। তো এরকম ছোট অবস্থায় কিন্তু ১ম এ ছোট, ছোট টবেই লাগাতে হয়। আরো ছোট টবে লাগাতে পারলেও ভালো হতো। কারণ ১ম অবস্থায় গাছ বড় টবে না লাগিয়ে একটু ছোট টবে লাগালেই কিন্তু খুব ভালো হয়। শিকড় কিন্তু পর্যাপ্ত খাবার পায়। তো লাগানোর পরে অবশ্যই একটু ছায়ার মধ্যে রাখতে হবে, যাতে করে গাছগুলি রৌদ্রের তাপে কিন্তু হেলে না যায়। তো যাই হোক এভাবে করে আপনারাও আস্তে, আস্তে করে গরমের বীজগুলা লাগানো শুরু করেন। আর বীজ লাগানোর পরে তো অবশ্যই পানি দিতে হবে। অ্যা আর বীজ লাগানোর পরে সবসময় খেয়াল রাখবেন যাতে করে টবের মাটিগুলা শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু বীজগুলা কিন্তু উঠতে গিয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আসলে এই পরামর্শগুলা যারা আমরা বাগান করি তারা কিন্তু মোটামুটি সবাই জানি। তো যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু ইনশাআল্লাহ আশা করি এখান থেকে আপনাদের একটু হলেও উপকার হবে। আর আরেকটা জিনিস টবগুলোর নিচে দিয়েই কিন্তু একটু করে কিন্তু ছিদ্র করে দিবেন। যাতে করে যদি পর্যাপ্ত পরিমাণের থেকেও যদি একটু বেশি পানি হয়, সেটা যাতে বের হয়ে যেতে পারে। আর যেহেতু কাগজ মাটি কিন্তু অবশ্যই শুকাবে কয়েকদিন পরে, ছোট গাছ, ছোট জায়গা। তো পানিটা একটু বুঝে, বুঝে আপনারা দিবেন। তো এখানেও কিছু বীজ আমি লাগিয়েছি। তো আশা করি বীজগুলা মনে হয় এই ২-১ দিনের মধ্যে উঠবে। কারণ খেয়াল করলে দেখবেন মাটিগুলা কিন্তু একটু উপরের দিকে ফেটে যাচ্ছে। তার মানে বীজগুলা নিচ থেকে কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি চাল কুমড়া চি অ্যা এ দু তারপর হচ্ছে আপনার চিচিঙ্গা আ এগুলার বিচি কিন্তু লাগাইছি। তো দেখি আলহামদুলিল্লাহ কোন বীজগুলা উঠে। তো অনেকগুলি বিচি মোটামুটি আমার এই পর্যন্ত লাগানো হয়ে গেছে। তো ফেব্রুয়ারি মাস যেতে, যেতে কিন্তু আমাদের এই বীজগুলি কিন্তু যদি আলহামদুলিল্লাহ ওঠে খুব সুন্দর মতো, তাহলে কিন্তু আমাদের লাগানোর উপযুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের ১ কাজে ২ কাজ হলো। ফেব্রুয়ারি মাসে যখন আমাদের বাগানটা খালি হবে, আমরা কিন্তু এই চা পাতা দিয়ে আর যদি কারো শুকনো পুরনো গোবরের সার থাকে, তাহলে কিন্তু সেগুলো দিয়ে আপনারা বেড রেডি করে যেমন আজকে রেডি করলেন, আজকে বা কালকে কিন্তু আপনারা কিন্তু সাথে, সাথে চাইলেই গাছগুলা লাগিয়ে দিতে পারবেন। তখন আপনাদের কিন্তু মাটিগুলা কিন্তু আর কয়েকদিনের জন্য রেখে দিতে হবে না। আর যারা রাসায়নিক দিয়ে গাছ মাটি রেডি করবেন, তারা কিন্তু কমপক্ষে ১৫ থেকে ২ সপ্তাহের মতো ২ সপ্তাহ ৩ সপ্তাহের মতো অ্যা মাটির সাথে কিন্তু আপনারা কিন্তু সার মিশিয়ে কিন্তু তারপরে কিন্তু মাটিগুলা রেডি করে তারপরে গাছ লাগাবেন। আর এই যে দেখুন এখানে আমি কিছু আগাছা ছিল, যারা সবসময় ভিডিও দেখেন তারা জানেন। আমি কিন্তু এগুলি ফেলে দেইনি, উঠিয়ে রেখে দিছি। যাতে আমার টবগুলা খালি হলে সেখানে আমি টবের নিচে দিয়ে দিতে পারি। আর আরেকটা জিনিস আপনার সাথে আজকে শেয়ার করি। আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছে মাশাআল্লাহ চায়না পেয়ারাগুলি খুব সুন্দর কিন্তু বড় হয়ে গেছে। এগুলো কিন্তু সাইজ এরকমই হয়। এর চাইতে তেমন একটা বড় হয় না। আর এই যে আরেকটু বড় হতো কারণ আমার একটা পেয়ারাই মাশাআল্লাহ খুব সুন্দর বড় হইছে। আর এগুলো কিন্তু মোটামুটি খুব সুন্দর করে পেকে গেছে। তো একটা একেবারে সুন্দর একবারে পুরা পাকছে। তো এটা যখন আপনার খাইছি তখন দেখছি যে এটা আপনার হলুদ হয়ে গেছে। সেটার ভিতরে কিন্তু খুব সুন্দর মানে একটা পিঙ্ক কালার মানে খুব সুন্দর একটা গোলাপি কালার হয়। আর আলহামদুলিল্লাহ খেতেও অনেক মিষ্টি, অনেক মিষ্টি। ছোট পেয়ারা তারপরেও কিন্তু খুবই ভালো লাগে। দেখেন সামান্য একটা জিনিস অনেকের কাছে মনে হবে যে খুবই সামান্য, যে এটা নিয়ে এত খুশি হওয়ার কি আছে? তো যারা বাগান না করেন তারা এর মর্মতা বা সার্থকতা বুঝবেন না। এই ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা প্রাপ্তি। আ এই গাছটা রেডি করা বা গাছটাকে কিন্তু ফুল আসা থেকে যত্ন করতে কিন্তু প্রায় ২ মাসের বেশি লেগে গেছে। প্রায় ৩ মাসের কাছাকাছি লেগে গেছে আমার এই পেয়ারাগুলি ফুল থেকে ফলনে পরিণত হয়ে খাওয়ার উপযুক্ত হওয়ার। তো খেতে কিন্তু বেশি হলে আমাদের ৫ মিনিট লাগবে বা ২ মিনিট লাগবে, ১ মিনিট লাগবে। কিন্তু তারপরেও এর যে একটা তৃপ্তি, এই তৃপ্তিটা কিন্তু যদি আপনি নিজে
না করেন, নিজের হাতে ফল না ছিঁড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটার কত একটা আত্মতৃপ্তি। তো নিজের হাতে যদি আপনি একটা গাছ লাগান, একটা মরিচ গাছই লাগান, সেখান থেকে যদি আপনি যদি একটা সবজি ছিঁড়েন বা একটা মরিচ ছিঁড়েন, সেখান থেকে কিন্তু আপনার যে ফলনটা বা সেই যে শান্তিটা আপনি পাবেন মানসিক, সেটা কিন্তু আপনি ৳১,০০০ দিয়েও পাবেন না। তাই সবাই চেষ্টা করুন নিজের যে যতটুকু বাগান জায়গা আছে তার মধ্যেই কিছু লাগানোর জন্য। তো যখন একটা সবজি বা ফুল সেখান থেকে আপনি দেখবেন বা পাবেন, তখন কিন্তু আপনি বুঝবেন যে এটাতে শান্তি কতটুকু লাগে। আর যেহেতু আমাদের গরমের বাগান শুরু করার সময় হয়ে যাইতেছে, তো আলহামদুলিল্লাহ আস্তে, আস্তে করে আমরা গরমের বাগানের দিকে এগোবো। যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে তাহলে খুব সুন্দর করে আমরা গরমের বাগানটা শুরু করতে পারবো। আর আলহামদুলিল্লাহ আমার সিম গাছের আল্লাহর অশেষ নেয়ামত। মনে হচ্ছে যে শেষই হচ্ছে না। যতবারই আমি হারভেস্ট করতেছি, আমার কিন্তু গাছে আরো প্রচুর সিম এখনো আছে। আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু ১ দিন ২ দিন পর, পর কিন্তু সিম হারভেস্ট করতে পারতাছি। আবার খুব সুন্দর গাছে কিন্তু ফুলও আছে। মাশাআল্লাহ গাছের স্বাস্থ্য কিন্তু এখন পর্যন্ত খুবই সুন্দর আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো দেখি আল্লাহ পাক কতদিন রিজিকে রাখে। সবসময় যদি আপনার গাছের যত্ন করেন, সামান্য একটু যত্ন, গাছের কিন্তু অত বেশি যত্ন লাগে না। প্রতিদিন যদি আপনার ০.৫ ঘন্টা করে যদি আপনার গাছের পেছনে সময় দেন, তাহলে গাছ কিন্তু আপনাকে নিরাশ করবে না। তো এই তো আজকের হারভেস্ট। তো তারপরও আমি কিন্তু কয়েকটা করলাও হারভেস্ট করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এই যে আমার আজকে ছোটখাটো একটা হারভেস্ট। তো যাই হোক, আর যে চারাগুলি লাগালাম, এখন বীজগুলি বপন করলাম, সেই বীজগুলি কিন্তু আমাদের একটু ছায়া জায়গায় রাখতে হবে। যাতে করে আপনার এই ছায়া জায়গায় যদি না রাখি তাহলে কিন্তু রোদের তাপে পানিগুলি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তখন কিন্তু বীজগুলি ঠিকমতো মানে উপরের দিকে উঠবে না বা বের হবে না। তো তার জন্য ছায়া যখনই বীজ লাগাবেন চেষ্টা করবেন একটু ছায়া জায়গায় রাখার জন্য। যেমন একটু আলো বাতাস পায় এরকম জায়গায় রাখার জন্য। যেমন ডিরেক্ট সূর্যের আলোটা না পায় সেই জায়গায় রাখবেন। তখন দেখবেন আরেকটু সুন্দর করে একটু হালকা করে পানি শুকিয়ে গেলে একটু পানি দিয়ে দিবেন। তাহলে কিন্তু খুব সুন্দর করে গাছগুলা বের হয়ে যাবে। তো যাই হোক আপুর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। তো আর যদি কেউ আপুর ভিডিও দেখে উৎসাহিত হন বা একটু হলেও আপনাদের ভালো লাগে সেটাও আপুর সাথে শেয়ার করবেন। আমার যে শেয়ার করলে আসলে কিন্তু তখন কিন্তু একটু ভালো লাগে। আর আপনাদের যদি কারো বাগান থাকে তাহলে বাগানের ছবিও শেয়ার করবেন। আমি তো আমারটা প্রতিদিনই শেয়ার করি। আপনাদেরগুলা তো আমি দেখতে পারি না। তো ভিডিও আকারে হোক, ছবি আকারে হোক, কমেন্টসে আমার সাথে শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখলে কিন্তু তখন কিন্তু আমারও কিন্তু ভালো লাগবে। তো এই যে দেখুন যেমনটা বলছিলাম যে কয়েকটা করলা হারভেস্ট করছি। এই যে মোটামুটি যেহেতু গরম পড়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গাছটা একবার চাইছিলাম ফেলে দিতে। তো দেখলাম যে না এখান থেকে মোটামুটি করলা এখন ধরতেছে। তো অগ্রিম কিছু করলা এখান থেকে আমি পেতেও পারি। তো আলহামদুলিল্লাহ দেখি যে কদিন এখানে করলা ধরে তারপরে গাছটাকে উঠিয়ে আবার নতুন করে কিন্তু আমার কিন্তু গাছ লাগাতে হবে। তো যাই হোক আপনারাও গরমের বাগান শুরু করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।